আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি ইতিহাসের অন্যতম সফল এক কোম্পানির পেছনের মূল কারিগর। তিনি হলেন চার্লস টি মঙ্গার, এক অসাধারণ চিন্তাবিদ। ওয়ারেন বাফেটের নাম তো আমরা সবাই জানি, কিন্তু তার এই বিশাল সাফল্যের পেছনে যে আরেকজন নীরব অংশীদার ছিলেন, তার গল্পটা কি আমরা জানি? চলুন আজ সেই মানুষটির কথাই শোনা যাক, যিনি বাফেটের পাশে থেকে বার্কশায়ার হ্যাথাওয়ে সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিলেন। হ্যাঁ, ওয়ারেন বাফেট নামটা শুনলেই বিনিয়োগ জগতের কথা মনে আসে, কিন্তু অনেকেই হয়তো জানেন না তাদের এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের আসল মস্তিষ্কটা ছিলেন তার পার্টনার চার্লি মাঙ্গার। তিনি শুধু বার্কশায়ার হ্যাথাওয়ের ভাইস চেয়ারম্যানই ছিলেন না, তার পরিচয় তার থেকেও অনেক বড়। চার্লি মাঙ্গার ছিলেন এমন একজন চিন্তাবিদ যার প্রজ্ঞা আর দর্শন আধুনিক বিনিয়োগের দুনিয়াটাকেই বলতে গেলে বদলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, মাঙ্গারের এমন প্রখর বুদ্ধিমত্তা আর দূরদৃষ্টি এলো কোথা থেকে? এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে তার ছোটবেলার নানা অভিজ্ঞতা আর জ্ঞান অর্জনের জন্য এক অদম্য ইচ্ছা। তার জীবনের দিকে একটু তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। জন্ম ও মাহাতে ১৯২৪ সালে। ছোটবেলায় কাজ করেছেন বাফেটের দাদার মুদি দোকানে, সেখান থেকেই কঠোর পরিশ্রমের শিক্ষা। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্মি এয়ার কোর্পসের সেবে দিয়েছেন, আর যুদ্ধ শেষে সোজা হার্ভার্ড ল স্কুল থেকে সর্বোচ্চ সম্মান নিয়ে স্নাতক হয়েছেন। ভাবুন একবার, ওমাহার এক সাধারণ ছেলে থেকে হার্ভার্ড, এই যাত্রাটাই কিন্তু তার ভবিষ্যতের সাফল্যের ভিত করে দিয়েছিল। তার এই অসাধারণ ব্যক্তিত্বের পেছনে ছোটবেলার কয়েকটা জিনিস খুব বড় ভূমিকা রেখেছিল। যেমন, তার পরিবারে বই পড়ার একটা দারুণ চল ছিল, আবার ছোট থেকেই বিজ্ঞান আর মেডিসিনের দিকেও তার বেশ ঝোঁক ছিল। এমনকি ছেলেবেলাতেই দর কষাকষিতে তিনি ছিলেন পাকা। এই সব মিলিয়েই তার মধ্যে একদিকে যেমন বুদ্ধিবৃত্তিক কৌতূহল তৈরি হয়েছিল, তেমনি অন্যদিকে বাস্তব দুনিয়ার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিকতাও গড়ে উঠেছিল। আইনজীবী হিসেবে বেশ সফল একটা কেরিয়ার ছিল তার, কিন্তু চার্লি মাঙ্গার বুঝতে পারছিলেন তার আসল ভালোবাসাটা হলো বিনিয়োগ। আর এই ভালোবাসাই তাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেয় যা ইতিহাস বদলে দিয়েছিল। আর সেই সাক্ষাৎটা কিন্তু কোনো জমকালো মিটিং বা বোর্ডরুমে হয়নি, হয়েছিল ওমাহাতে একটা সাধারণ ডিনারে। সেখানেই ওয়ারেন বাফেটের সাথে তার দেখা হয়, আর কথা বলতে গিয়েই তারা বুঝতে পারেন বিনিয়োগ নিয়ে তাদের দুজনের চিন্তাভাবনা হুবহু এক। তাদের জুটিটা ছিল একদম, যাকে বলে, পারফেক্ট। ওয়ারেন বাফেটকে যদি বলা হয় সবার পরিচিত মুখ, মূলধন খাটানোর জাদুকর, তাহলে চার্লি মুঙ্গার ছিলেন পর্দার আড়ালের সেই নীরব অংশীদার, আসল চিন্তাবিদ বা থিঙ্কার। আসলে তাদের সম্পর্কটা শুধু ব্যবসায়িক ছিল না, এটা ছিল বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা আর একই রকম জীবন দর্শনের উপর গড়ে ওঠা এক অটুট বন্ধন। তো কেমন ছিল মাঙ্গারের বিনিয়োগের দর্শন? চলুন এবার তার সেই বিখ্যাত পদ্ধতির মূল নীতিগুলো একটু জেনে নেওয়া যাক। খুবই সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল, যুক্তির ওপরে আর কিছু নেই। মাঙ্গারের মতে, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে ১০০ হাত দূরে রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে শুধু যুক্তি দিয়ে ভাবতে হবে। তার দ্বিতীয় নীতিটাও দারুণ। তিনি বলতেন, শুধু তথ্য জমা করে লাভ নেই, যে কোনো সমস্যাকে একেবারে ভেতর থেকে বুঝতে হবে। আর এর জন্য তিনি একটা দারুণ পদ্ধতির কথা বলতেন, যাকে বলা হয় মেন্টাল মডেল। মানে হলো একটা সমস্যাকে শুধু একভাবে না দেখে বিজ্ঞান, ইতিহাস, মনোবিজ্ঞান এরকম বিভিন্ন দিক থেকে বিচার করা। ৩ নম্বর নীতিটা হলো ফোকাস। 10টা মাঝারি ধরনের সুযোগের পেছনে না ছুটে তিনি বলতেন, তোমার সেরা ২-১টা আইডিয়ার ওপরই পুরো মনোযোগ আর সম্পদ লাগাও, যেগুলোর ওপর তোমার অগাধ বিশ্বাস আছে। আর ৪ নম্বর নীতি হল ধৈর্য আর শৃঙ্খলা। আজকের লাভ লোকসানের কথা না ভেবে সবসময় লম্বা সময়ের কথা ভাবতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় আনি, মাঙ্গারের পদ্ধতিটা কি দাঁড়ায়? ধাপ ১, প্রচুর পড়ুন। ধাপ ২, সবকিছু বিশ্লেষণ করার মানসিকতা তৈরি করুন। ধাপ ৩, যে কোনো সমস্যাকে গভীরভাবে বুঝুন। আর সবশেষে ধাপ ৪, সবসময় নৈতিক পথে চলুন। দেখুন, এটা কিন্তু শুধু বিনিয়োগের জন্য নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই কাজে লাগানোর মতো একটা পদ্ধতি। বিনিয়োগের বাইরেও কিন্তু মাঙ্গারের একটা বিশাল প্রভাব রয়েছে। তার চিন্তা আর দর্শন শুধু টাকা পয়সার মধ্যেই আটকে ছিল না, বরং এটা অন্যদের জন্য একটা আদর্শ তৈরি করেছে। তিনি প্রচুর জনহিতকর কাজও করেছেন। বিশেষ করে শিক্ষা এবং শিল্পকলার প্রসারে তিনি অকাতরে দান করেছেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হান্টিংটন লাইব্রেরির মতো বড় বড় প্রতিষ্ঠান তার অনুদানে উপকৃত হয়েছে। এটা দেখায় যে তিনি শুধু সম্পদ তৈরিই করেননি, সেই সম্পদ দিয়ে সমাজের ভালো করতেও চেয়েছেন। শেষ পর্যন্ত
চার্লি মাঙ্গারের আসল উত্তরাধিকার কি? এটা শুধু একটা সফল কোম্পানি নয়, তার আসল লিগেসি হল এটা দেখানো যে জ্ঞান, যুক্তি আর সততার সাথেও কিভাবে অসাধারণ সাফল্য পাওয়া যায়। এই আলোচনাটা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, আমাদের নিজেদের এমন কোনো বিশ্বাসগুলো আছে যেগুলো হয়তো চার্লি মাঙ্গারের মতো করে যুক্তির কষ্টি পাথরে ফেললে আর টিকবে না? একবার ভেবে দেখলে কেমন হয়? হয়তো এমন কিছু বেরিয়ে আসবে যা আমাদের ভাবনার জগৎটাকেই নাড়িয়ে দেবে।